নমস্কার, আমি সন্দীপন কর, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। তোমাদের আবার স্বাগত জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজকের এই অনলাইন টিউটোরিয়াল ক্লাসে। আমি আমার আগের ভিডিওতে এই ক্লাস 12-এর 4th সেমিস্টারের সাবটপিক ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির অ্যাটমসফিয়ারের পার্টের একটা অংশ পড়িয়েছি। তার দ্বিতীয় অংশটি আমার কথা মতো আমি এখন তোমাদের সাথে আলোচনা করব, সহজভাবে, সরলভাবে, যতটা সম্ভব আমার পক্ষে অ্যাটলিস্ট চেষ্টা করব। তো এই সেকেন্ড পার্টের বিষয়টি হচ্ছে কি ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন, কজেস অ্যান্ড এভিডেন্স অফ ক্লাইমেটিক চেঞ্জ। চল শুরু করা যাক। প্রথমে ক্লাইমেটিক রিজিয়ন সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করবো, কাকে বলে, কি বিষয়। দেখো, যখন কোন একটি অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাই যে তার অর্থনৈতিক কিংবা সামাজিক কিংবা প্রাকৃতিক একটা মিল রয়েছে, তখন সেই সমস্ত অঞ্চলকে আমরা কোন একটি ক্ষেত্র বিশেষ বা একটি ভৌগোলিক অঞ্চল হিসাবে পরিগণিত করে থাকি। ঠিক একইভাবে যখন কোন একটি অঞ্চলের আবহাওয়ার নিয়ন্ত্রকগত যেই উপাদানগুলি রয়েছে তাদের চরিত্রগত বৈশিষ্ট্য একই ধরনের হয়, জলবায়ুর বৈশিষ্ট্য একই ধরনের হয়, তখন তাকেই আমরা বলবো হচ্ছে কি ক্লাইমেটিক রিজিয়ন। এবার এই যে ক্লাইমেটিক রিজিয়ন, এই ক্লাইমেটিক রিজিয়নের কিছু বৈশিষ্ট্য আছে। তার আগে একটু বলি যে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে তো একটু পার্থক্য আছে। আবহাওয়া না অনেকটা আমাদের মুডের মতন, আমাদের যেরকম মুড চেঞ্জ হয়, সকালে এক প্রকার, দুপুরে এক প্রকার, রাতে এক প্রকার, আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়। আর জলবায়ু হচ্ছে গিয়ে আমাদের নেচার, আমাদের ক্যারেক্টারিস্টিক্স এর মতন। এই যে অসংখ্য মুড, এই নিয়ে আমাদের একটা চরিত্র ডেভেলপ হয়েছে, আমি কিরকম সেটি, যেই চরিত্র সবাইকে জানান দেয়, সেটি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ক্লাইমেট। বলা যেতে পারে আর একটু সহজভাবে যে মূলত 3 দশক ধরে যখন আমরা কোনো একটা বিষয়কে দেখছি, আবহাওয়াগত চরিত্রগুলোকে মিলিয়ে একটা সমবৈশিষ্ট্যের ক্ষেত্রে আসছি, যে অঞ্চলে দেখতে পাচ্ছি যে অন্ততপক্ষে 3 দশক ধরে একই ধরনের জলবায়ু গত চরিত্র দেখতে পাচ্ছি বা পরিলক্ষিত হচ্ছে, তাকেই আমরা একটা ক্লাইমেটিক রিজিয়ন বলবো। ঠিক আছে? তো ক্লাইমেটিক রিজিয়নের কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? যেরকম ধরো এলিমেন্টাল ইউনিফর্মিটি, জলবায়ুকে নিয়ন্ত্রণ করে যে সমস্ত উপাদান, অর্থাৎ উষ্ণতা বলো, আর্দ্রতা বলো, বৃষ্টিপাত, বাষ্পীভবন, যাই কিছু হোক না কেন, এই রিলেটেড যাবতীয় বিষয় যখন একই ধরনের চরিত্রকে জানান দিচ্ছে, সেরকমই অঞ্চলই হচ্ছে কি আমাদের এই ক্লাইমেটিক রিজিয়ন। বা ক্লাইমেটিক রিজিয়নের মধ্যে আমরা জলবায়ুর যে নিয়ন্ত্রকগুলির একই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাবো। এরপরে আমরা আসবো, ধরো এই যে একটা জলবায়ুর সঙ্গে আরেকটা জলবায়ু অঞ্চলের যে সঠিক সীমারেখা, এটা কিন্তু কখনোই মানে সুন্দর পটে আঁকা চিত্রের মতন তুমি কখনো লোকেট করতে বা ডিমার্কেট করতে পারবে না। একটা জায়গা থাকবে যাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট ট্রানজিশন জোন, একটা অন্তর্নিহিত একটা অঞ্চল, যেখানে দুইটি পরস্পর জলবায়ু, তাদের একটা চারিত্রিক মিলনের অঞ্চল তৈরি হবে। হ্যাঁ, আমরা যেরকম ইকোক্লাইন পড়েছিলাম অনেকটা সেরকম টাইপের এটা। এরপর হচ্ছে কি প্রেজেন্স অফ সাবক্লাইমেট, একটা বৃহৎ জলবায়ু অঞ্চলের মধ্যে, ক্লাইমেটিক রিজিয়নের মধ্যে অসংখ্য সাব ক্লাইমেটিক রিজিয়ন আমরা দেখতে পাবো। ভারতবর্ষের জলবায়ু আমরা জানি কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল হলেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে উচ্চতা বলো, অক্ষাংশ বলো, অন্যান্য যে প্যারামিটারগুলি কাজ করে, তার প্রেক্ষিতে কিন্তু ভারতবর্ষের যে জলবায়ুকে ক্ষেত্র বিশেষে বা অঞ্চল বিশেষে আমরা নানা ভাগে ভাগও করতে পারি, সেগুলো হচ্ছে কি সাব পার্ট। ঠিক আছে? তাহলে একটা বৃহৎ ক্লাইমেটিক রিজিয়নও কিন্তু সে ধরনের সাব পার্ট গুলি থাকবে। আচ্ছা, এবং দেখা যাবে যে ধরো এক একটা জলবায়ু কেমন তার চরিত্র প্রকাশ পায় সেই জলবায়ুতে জন্ম লাভ করা উদ্ভিদের মাধ্যমে। অর্থাৎ উদ্ভিদ তোমাকে জানান দেবে তুমি কোন জলবায়ু নিয়ে কালচার করছো। যদি দেখো যে পাতা ঝরা গাছ, তার মানে বুঝতে হবে সেটি মৌসুমী জলবায়ু।
যদি আমরা দেখতে পারি যে চিরসবুজ গাছ, বুঝতে হবে সেটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। ঠিক এভাবেই উদ্ভিদ যেন একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। উদ্ভিদ যেই বিস্তার, উদ্ভিদের যে বেড়ে ওঠা, উদ্ভিদের যে জন্ম লাভ, উদ্ভিদের যে চরিত্র, তা তোমাকে সেই অঞ্চলের জলবায়ু সম্পর্কে জানান দেবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই ওভারঅল ইকোলজিক্যাল অ্যান্ড কালচারাল একটা ইউনিফর্মিটি রয়েছে। জলবায়ু অঞ্চলের একটা ওভারঅল ফ্লোরা কমিউনিটির মধ্যে ইউনিফর্মিটি রয়েছে, ফনা কমিউনিটির মধ্যে ইউনিফর্মিটি রয়েছে, হ্যাবিটাটের মধ্যে ইউনিফর্মিটি রয়েছে, বাস্তুতন্ত্রের মধ্যে ইউনিফর্মিটি রয়েছে, মানুষজন থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুর লাইফ সাইকেলের মধ্যে একটা ইউনিফর্মিটি রয়েছে, প্রত্যেকটা প্রজাতিগত ক্ষেত্রে আর কি। তাহলে এই হলো গিয়ে ক্লাইমেটিক রিজিয়ন সম্পর্কে আমার শুরুর দিকের কিছু কথা। ক্লাইমেটিক রিজিয়ন কাকে বলে এবং ক্লাইমেটিক রিজিয়নের কিছু বৈশিষ্ট্য। এইবার আমরা চলে আসবো কোপেনস ক্লাইমেট ক্লাসিফিকেশন স্কিম। ভদ্রলোক হচ্ছেন গিয়ে ভ্লাদিমির কোপেন, অত্যন্ত গুণী জ্ঞানী মানুষ, যিনি কিনা এই যে আমাদের পৃথিবীর কে নানান ধরনের জলবায়ু অঞ্চলে ভাগ করেছিলেন, মূলত উষ্ণতা এবং যেই বৃষ্টিপাত তার উপরে ভিত্তি করে তিনি এই ব্যাপারটা করেছিলেন। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে যে কোনো জলবায়ুকে জানান দিচ্ছে সেই অঞ্চলের উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদের প্রকৃতি জানতে পারলে আমরা জলবায়ু সম্পর্কে সঠিকভাবে অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো জলবায়ু অঞ্চলের চরিত্রটা কি। তো উনি দেখলেন যে যেই পরিমাণ বৃষ্টিপাত হয় সেই সব পরিমাণ বৃষ্টিপাতের জল বা প্রেসিপিটেশনের জল কিন্তু উদ্ভিদ গ্রহণ করে না, কিছু বাষ্পীভূত হয়ে চলে যায়। ফলে এই ক্ষেত্রে কার্যকরী যে প্রেসিপিটেশন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে না, প্রেসিপিটেশন থেকে আমাকে বাদ দিতে হবে বাষ্পীভবনের পরিমাণটা, তবেই আমি কার্যকরী যে অধঃক্ষেপণ সেই পরিমাণটা পাবো। এবং এর উপর এবং উষ্ণতার উপর ডিপেন্ড করে কিন্তু মূলত তার এই ক্লাসিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি। আপাত দৃষ্টিতে দেখলে জটিল মনে হচ্ছে, কিন্তু যদি আমি সঠিক জায়গাটা ক্লিয়ার করতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তাহলে দেখবো এর থেকে সহজ হয়তো কিছুই নেই। আমি চেষ্টা করছি, তোমরা সঙ্গে দেখো। দেখো কি বলা আছে না, কোপেন আইডেন্টিফাই 5 major climatic groups which 4 are based on the temperature A, C, D and E and 1 on precipitation B। অর্থাৎ মেজর যে ক্লাইমেটিক গ্রুপ তারা হচ্ছে কি 5টা, A, B, C, D, E। এর মধ্যে B কে যদি সরিয়ে দিই তাহলে A, C, D, E এরা হচ্ছে গিয়ে মূলত টেম্পারেচারের উপরে ভিত্তি করে শ্রেণীবিভক্ত হয়েছে। বি সে কিনা প্রেসিপিটেশনের উপর ভিত্তি করে তার চরিত্র নির্ধারিত হয়েছে বা নির্ধারিত করা হয়েছে। এইবার আমরা এই যে ক্লাইমেটিক টাইপ এবং তার কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটুখানি আলোচনা করছি, ভালো করে শুনবে, বুঝবে, আত্মস্থ করো। ধরো এ হচ্ছে কি তার ক্লাইমেটিক টাইপটা কি, এই মানেই হচ্ছে কি ট্রপিক্যাল, ঠিক আছে, ট্রপিক্যাল মানে হচ্ছে কি ক্রান্তীয়। আচ্ছা, তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স কি হবে? দেখো এখানে কোল্ডেস্ট মান্থ বলে একটা বিষয় বা প্যারামিটারকে ধরা হয়েছে। বলা হচ্ছে যে আমরা তো জানি যে ট্রপিক্যাল রিজিয়ন তার কোল্ডেস্ট মান্থ মানে শীতলতম যে মাস, সেই শীতলতম মাসের টেম্পারেচার বলা হচ্ছে যে 18 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার থেকে বেশি হবে। এটা হচ্ছে কি এ বা ট্রপিক্যাল রিজিয়নের কথা বলা হলো। এরপর আসি বি, কিছুক্ষণ আগেই বলেছি বি তৈরি হয়েছে প্রেসিপিটেশনের উপর নির্ভর করে। কি বলা হচ্ছে না, পোটেনশিয়াল ইভাপোরেশন এক্সিড প্রেসিপিটেশন, অর্থাৎ বি হচ্ছে গিয়ে এমন এক ধরনের ক্লাইমেট যেখানে বাষ্পীভবনের পরিমাণ প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণের পরিমাণ থেকে বেশি। তার মানে সেটি কি ক্লাইমেট? সেটি হচ্ছে গিয়ে ড্রাই ক্লাইমেট বা শুষ্ক প্রকৃতির জলবায়ু সমৃদ্ধ অঞ্চল। এবার চলে আসছে সি। সি কি বলছে না, ওয়ার্ম টেম্পারেট ক্লাইমেটিক রিজিয়ন, মানে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, যেটা কোন অঞ্চলে থাকে না, মধ্য অক্ষাংশ অঞ্চলে থাকে। এখানে কি বলা হচ্ছে না, কোল্ডেস্ট মান্থের যে টেম্পারেচার সেটি 18 ডিগ্রি থেকে কম হবে
-3 ডিগ্রি থেকে বেশি হবে, অর্থাৎ কোল্ডেস্ট মান্থ বা শীতলতম মাসের যে টেম্পারেচারটি সেটি -3 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে। এরকম যদি কোনো ক্যারেক্টার হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কি ক্লাইমেটিক রিজিয়ন, তাকে আমরা তখন বলবো যে না ওয়ার্ম টেম্পারেট রিজিয়ন, অর্থাৎ উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। এরপরে আসি ডি। ডি কি বলছি? ডি হচ্ছে গিয়ে কোল্ড স্নো ফরেস্ট ক্লাইমেটস, অর্থাৎ শীতল তুষারময় বনভূমিগত জলবায়ু, অরণ্য সমৃদ্ধ জলবায়ু যদি আমি বলি। এই ক্ষেত্রেও দেখো সেই কোল্ডেস্ট মান্থের কথাটাই কিন্তু আসবে, যেটি ট্রপিক্যাল রিজিয়নে ছিল 18 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, টেম্পারেটে -3 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, আর ডিতে -3 ডিগ্রির নিচে। ইজি খুব ব্যাপার, এর মধ্যে কোনো জটিলতা নেই। নেক্সট হচ্ছে গিয়ে ই, এটা তো আরো সহজ। এ হচ্ছে গিয়ে কোল্ড ক্লাইমেট, অর্থাৎ পোলার। এর ক্যারেক্টারিস্টিকটাই হচ্ছে যে অ্যাভারেজ টেম্পারেচার সারা মাসের অর্থাৎ বছর জুড়ে অ্যাভারেজ টেম্পারেচার সবসময় 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকবে। আরেকটা আছে সেটা এইচ, সেটা হচ্ছে কি অত্যন্ত শীতলতাযুক্ত অঞ্চল, যে যার ক্যারেক্টারিস্টিক্স মূলত এলিভেশন অর্থাৎ উচ্চতার জন্য নির্ধারিত হচ্ছে। আমার মনে হয় না যে মেন ক্লাইমেট রিজিয়ন গুলি বুঝতে এরপরে কোনো অসুবিধা হবে, আমাদের শুধুমাত্র একটুখানি মনে রাখতে হবে। আমরা তো কত কিছুই মনে রাখি, চেষ্টা করলে আমরা একটুখানি আরামসে পারবো। তাহলে এ ট্রপিক্যাল রিজিয়ন, কোল্ডেস্ট মান্থের টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। সি ওয়ার্ম টেম্পারেট ক্লাইমেটিক রিজিয়ন, কোল্ডেস্ট মান্থের টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কম কিন্তু -3 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। ডি কোল্ড স্নো ফরেস্ট ক্লাইমেট, যার কোল্ডেস্ট মান্থের টেম্পারেচার -3 ডিগ্রির নিচে। ই একেবারে পোলার বা কোল্ড ক্লাইমেট, যার বছরের প্রত্যেকটা মাসেরই টেম্পারেচার কি থাকবে না 10 ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকবে। আর এইচ হলো গিয়ে কি ধরনের ক্লাইমেট? এটা হচ্ছে গিয়ে অত্যাধিক শীতলতাযুক্ত অঞ্চল, এবং এটা তৈরি হয়েছে কিন্তু এলিভেশন থেকে অর্থাৎ উচ্চতার নিরিখে। তাহলে এই হলো গিয়ে আমার মেন ক্লাইমেটের গ্রুপগুলি। আচ্ছা, each major climate group A, B, C, D and E is further divided into types indicated by lowercase letter based on the seasonal distribution of precipitation and the severity of temperature. এইবার একটু জটিল হলো। এবার যে ওই যে A, B, C, D, E এদেরকে তো এরা তো বৃহৎ অঞ্চল, বৃহৎ জলবায়ুগত অঞ্চল, এবার এদেরকে কতগুলি সাব পার্টে বা আমরা ভাগ করব, তার মধ্যে আমরা সেগুলোকে ছোট ছোট স্মল লেটার দিয়ে দেখাবো। এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। দেখো যখন লেখা রয়েছে যে সিজনালিটি অফ ড্রাইনেস, সেই ক্ষেত্রে 4টে স্মল ক্যারেক্টার রয়েছে, লেটার রয়েছে, একটা এফ, একটা এম, একটা ডাব্লিউ, একটা হচ্ছে কি এস। এফ মানে নো ড্রাই সিজন অর্থাৎ প্রেসিপিটেশন থ্রু আউট দ্য সিজন, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি এফ। এম হচ্ছে কি মনসুন ক্লাইমেটকে নির্দেশ করবে। ডাব্লিউ, ডাব্লিউ কাকে নির্দেশ করবে? ডাব্লিউ ফর উইন্টার, কি উইন্টার না ড্রাই উইন্টার। এস ড্রাই সামারকে নির্ধারিত করবে। এটা হচ্ছে গিয়ে সিজনালিটি অফ ড্রাইনেস, ঠিক আছে, এটা দিয়ে আমি বলছি। এর পরের যে দেখো 3টে ছোট ছোট স্মল লেটার আছে এ বি সি ডি, যারা কিনা তৈরি হয়েছে টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে। কিরকম না, স্মল এ যদি হয় তাকে আমরা বলবো হচ্ছে কি হট সামার। তার ক্যারেক্টারিস্টিক্স কি? আমরা যখন বৃহৎ ক্লাইমেটিক জোনগুলি পড়ছিলাম আমরা মূলত প্যারামিটার রেখেছিলাম কাকে না কোল্ডেস্ট মানকে। এইখানে আমরা কি করব? ওয়ার্মেস্ট মানকে রাখবো। এ মানে হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে হট সামার রয়েছে এবং যার ওয়ার্মেস্ট মান্থ অর্থাৎ উষ্ণতম মাসের টেম্পারেচার হচ্ছে গিয়ে 22 ডিগ্রি সমান বা 22 ডিগ্রি থেকে বেশি। এরপর আমরা আসবো হচ্ছে গিয়ে বি। বি কি? বি হচ্ছে কি ওয়ার্ম সামার,
ওয়ার্ম সামারের ক্যারেক্টারিস্টিক কি না, উষ্ণতম মাসের যেই টেম্পারেচার সেটা 22°C থেকে কিন্তু কম হবে। এবং এই যে অঞ্চলটা অর্থাৎ বি মানে আমাদের বুঝতে হবে যে সেখানে অন্ততপক্ষে 4টে মাসের টেম্পারেচার 10° থেকে বেশি হবে। সি হচ্ছে কি কুল সামার। কুল সামারের ক্যারেক্টারিস্টিক্স কি? কুল সামারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি অন্ততপক্ষে বছরের 1 থেকে 3টে মাস তারাই শুধুমাত্র 10°C থেকে বেশি তাপমাত্রা ধারণ করবে। ডি কি? ডি হচ্ছে কি ভেরি কোল্ড উইন্টার, অর্থাৎ যেখানকার তাপমাত্রা সারা বছরের তাপমাত্রা, কোল্ডেস্ট মান্থের তাপমাত্রা হচ্ছে গিয়ে -30°C মতন, ঠিক আছে, এবং সারা বছর ধরে তাপমাত্রা 0°র নিচেই থাকে। তাহলে এই হলো কি টেম্পারেচারের ভিত্তিতে আমি করলাম। এরপরে নেক্সট আমরা আসবো হচ্ছে কি শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি বি ক্লাইমেটের জন্য। তার জন্য যেই স্মল লেটার গুলোকে ইউজ করা হয় সেগুলো হচ্ছে কি SWH কে। এই এসটা কিন্তু ক্যাপিটাল, এই ডাব্লিউটাও কিন্তু ক্যাপিটাল, এইচ আর কেটা কিন্তু আবার স্মল লেটার। এস মানে হচ্ছে কি তুমি একে স্টেপ ক্লাইমেট বলতে পারো বা একে বলতে পারো সেমি এরিড ক্লাইমেট। ডাব্লিউ হচ্ছে কি তুমি একে ডেজার্ট বলতে পারো বা এরিড ক্লাইমেট বলতে পারো। এইচ যার অ্যাভারেজ টেম্পারেচার, ইয়ারলি টেম্পারেচার 18°C বেশি, ঠিক আছে, অর্থাৎ হটনেস এখানে রয়েছে। কে হচ্ছে গিয়ে যার অ্যাভারেজ মান্থলি অ্যাভারেজ ইয়ারলি টেম্পারেচার সেটা কিনা 18°C থেকে কিন্তু কম হবে। তাহলে এই যে স্মল লেটার গুলি অর্থাৎ স্মল লেটার এইচ এন্ড স্মল লেটার কে অ্যান্ড এস আর ডাব্লিউ ক্যাপিটাল লেটার, সেটা কিন্তু আমরা ইউজ করব বি অর্থাৎ ড্রাই ক্লাইমেটটার জন্য। এবার ই বা পোলার ক্লাইমেটের জন্য আমরা ইউজ করব এক্সক্লুসিভলি দুটো ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে কি টি আর একটা হচ্ছে কি এফ। নাকি টি বলছে কি টেম্পারেচার অফ দি ওয়ার্মেস্ট মান্থ, টি এর ক্ষেত্রে 0°C টু 18°C এর কম, অর্থাৎ 0° থেকে 18°C এর মধ্যে হচ্ছে গিয়ে ওয়ার্মেস্ট মান্থের টেম্পারেচার থাকবে। এফ হচ্ছে গিয়ে যেখানে টেম্পারেচারটা 0° থেকেই কম থাকবে। ই তো আমরা আগেই করেছিলাম পোলার ক্লাইমেট, তার মানে বুঝতেই পারছো টেম্পারেচার কখনোই এখানে খুব একটা বেশি হবে না। এবার ওই যে ABCDE আর এই যে কিছু স্মল লেটার কিছু ক্যাপিটাল লেটার, এই সবকটাকে মিলিয়ে মিশিয়ে আমাদের কিছু সাব ক্লাইমেটিক রিজিয়ন সম্পর্কে কিন্তু বুঝতে হবে বা জানতে হবে। আমাদের যদি ABCDE এর ক্যারেক্টারিস্টিক্স বা নির্দেশকগুলি মনে থাকে, যদি আমাদের FM, SW, ABCD, SW ক্যাপিটাল, HK স্মল, আবার TF এর ক্যারেক্টারিস্টিক্স বা এই নির্দেশকগুলি ইন্ডিকেটরগুলি যদি মাথায় থাকে, তাহলে যার সঙ্গে যাকেই জুড়ি না কেন আমরা ইজিলি তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু লিখতে পারবো। দেখা যাক। দেখো গ্রুপ এ অর্থাৎ ট্রপিক্যাল ক্লাইমেটের ভাগ করা হচ্ছে। একটা এ অর্থাৎ আমরা জানি যে যেটা হচ্ছে কি মেইন ক্লাইমেট আমার ছিল এই ক্লাইমেট, তার সঙ্গে আমি জুড়ে দিয়েছি এফ স্মল লেটার, এম স্মল লেটার আর ডাব্লিউ স্মল লেটার। এফ আমরা কি পড়েছিলাম যে প্রেসিপিটেশন থ্রু আউট দি ইয়ার, নো ড্রাই সিজন। আর এ হচ্ছে কি ট্রপিক্যাল, তার মানে বুঝতেই পারছো এটা কোন ধরনের ক্লাইমেট, এটা হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলই তো এমন অঞ্চল যে অঞ্চলে সারা বছর ধরে বৃষ্টিপাত হচ্ছে, কোনো ড্রাই সিজন আমরা দেখতে পাবো না। তাহলে দেখো কোথায় কোথায় কি রিজিয়ন হচ্ছে গিয়ে অ্যামাজন বেসিন, ইকুয়েটোরিয়াল আফ্রিকা, ইস্ট ইন্ডিজ, ঠিক আছে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স কি হেভি রেনফল অল ইয়ার, মান্থলি থান্ডারস্টর্ম ক্যারেক্টারিস্টিক্স। ভেজিটেশন কি হবে, নিরক্ষীয় অঞ্চলে ভেজিটেশন মানে হচ্ছে কি চিরসবুজ গাছ, দেখো জল জল করছে এভারগ্রিন শব্দটা। এই ধরনের বিষয়গুলি তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা নিজেরাই তো করে ফেলতে পারবো এবার থেকে। আমার শুধু এই প্যারামিটার গুলো মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। দেখো এবার এর সঙ্গে যুক্ত করে দিলাম এম কে। এম কি ছিল? এম ছিল মনসুন, তাই না? তাহলে ট্রপিক্যাল মনসুন, এ ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আমাদের, আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশ। নর্থ সাউথ আমেরিকা, নর্থ অস্ট্রেলিয়া, এগুলো কি হয় আমরা জানি, হাই টেম্পারেচার থাকে, ইয়ার অ্যারাউন্ড থাকে,
গ্রীষ্মকাল থেকে বর্ষাকালের দিকে বৃষ্টি, অর্থাৎ একটা সিজন আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি মূলত। হেভি সামার রেনফল, আর অবশ্যই ড্রাই, আমাদের শীতকাল শুষ্ক থাকে। তাহলে কি ধরনের ফরেস্ট পাবো? পর্ণমোচী গাছ পাবো, ডিসিডুয়াস ফরেস্ট পাবো, ডেন্স মনসুন ফরেস্ট যাকে আমরা বলে থাকি। এই হলো গিয়ে ব্যাপার। স্ট্রং সিজনাল ভেরিয়েশন অফ রেনফল। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমরা রেনফল প্রচন্ড পরিমাণে পাই। বছরের বাদবাকি সময় কিন্তু আমরা রেনফল পাই না, তাই স্ট্রং সিজনাল ভেরিয়েশন অফ রেনফল বলা হয়ে থাকে। এবং ইনফ্লুয়েন্সড বাই দি মনসুন উইন্ড। মনসুন উইন্ড হচ্ছে একটা পিরিয়ডিক উইন্ড, আমরা জানি। তাহলে এটা সেই ধরনের ক্লাইমেট। ব্যাপারটা ইজি হচ্ছে তো? এবার দেখো এর সঙ্গে কাকে জোড়া হলো? ডাব্লিউ কে জোড়া হলো। ডাব্লিউ মানে কি ছিল? ডাব্লিউ মানে ছিল হচ্ছে কি ড্রাই উইন্টার। তার মানে ট্রপিক্যাল রিজিয়নের এমন জায়গা যেখানে উইন্টারটা ড্রাই থাকছে, কিন্তু রেনফল মনসুনের মতন অত বেশি নয়। মনসুনের থেকে রেনফলটা অনেকটা পরিমাণে কম। কোথায় কোথায় থাকবে না? নর্থ সাউথ অফ অ্যামাজন, পার্টস অফ বলিভিয়া, প্যারাগুয়ে। হাই ইয়ার রাউন্ড টেম্পারেচার, লার্জ ডিউনাল টেম্পারেচার, অর্থাৎ দৈনিক যে উষ্ণতার প্রসারটা অনেকটা বেশি থাকবে এই অঞ্চলে। আচ্ছা, রেনফল ভালো করে দেখো, লোয়ার অ্যান্ড মোর ভেরিয়েবল ফ্রম এএফ অ্যান্ড এএম। এএফ আর এএম এর থেকে এই অঞ্চলের রেনফল অনেকভাবে মানে বিচ্যুতি দেখতে পারবো আমরা। এখানে খুব ভেরিয়েশন থাকবে, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে কিন্তু রেনফলের কোনো ভেরিয়েশন নেই, একটা প্যাটার্ন ফলো করে যাচ্ছে, কিন্তু এখানে তুমি রেনফলের প্যাটার্নটাকে তাতস্থ করতে পারবে না, খুব ভেরিয়েবল, ঠিক আছে? ডিসিডুয়াস ফরেস্ট আর গ্রাসল্যান্ড, যদি একটু রেনফল বেশি হয় কোনো বছরে, তাহলে সেখানে ডিসিডুয়াস ফরেস্টের গ্রোথ বেশি হবে, আর নয়তো গ্রাসল্যান্ডে আমরা দেখতে পাবো। মূলত এই অঞ্চলটা কিরকম না, বর্ডার্স বিটুইন ড্রাই অ্যান্ড টেম্পারেট ক্লাইমেট। নাতিশীতোষ্ণ ক্লাইমেট একদিকে, আর একদিকে শুষ্ক ক্লাইমেটের মাঝে যে ক্লাইমেটটা দাঁড়িয়ে থাকে সেই হচ্ছে গিয়ে আমাদের এডব্লিউ ক্লাইমেট, ঠিক আছে? যেহেতু ড্রাইনেসটা কাজ করে, তাই খরার সম্ভাবনা এখানে থাকে। নেক্সট চলে যাচ্ছি পরেরটাতে। এখানে আমরা দেখবো হচ্ছে কি গ্রুপ বি, অর্থাৎ ড্রাই ক্লাইমেট কিনে আমরা আলোচনা করব। গ্রুপ বি প্রেসিপিটেশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, আমরা আগেই পড়েছি। গ্রুপ বি এর সাবপার্ট গুলো দেখে নিচ্ছি। কি জোড়া হয়েছে গ্রুপ বি এর সাথে? বি, তার সঙ্গে ক্যাপিটাল এস, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে এইচ। এস মানে কি বলেছিলাম যে স্টেপ বা সেমি এরিড, ঠিক আছে? আর এইচ কি ছিল? এইচ মানে আমরা পড়েছিলাম যে এমন একটা জায়গা, এমন একটা ক্লাইমেট হবে যার টেম্পারেচার কত থাকবে না, এইচ এর টেম্পারেচার কিন্তু 18 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকবে। তাই আছে কি দেখো তো, 15 থেকে 35 ডিগ্রির মতন আছে, বেশ বেশি এখানটা করে আমরা দেখতে পাচ্ছি। রেনফল লো বাট মোর দ্যান ডেজার্ট, অর্থাৎ 25 সেন্টিমিটার থেকে অনেকটা বেশি রেনফল এখানে হচ্ছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে কি সেমি এরিড রিজিয়ন। বাট টেম্পারেচার ক্ষেত্রে যদি দেখো তাহলে ভেরি হট সামার, হাই অ্যানুয়াল টেম্পারেচার অ্যান্ড ডিউনাল টেম্পারেচার যে রেঞ্জটা সেটা কিন্তু প্রচন্ড হাই এই অঞ্চলে রয়েছে। আর কি ধরনের, যেহেতু একটু বৃষ্টি হয় তাই সেখানে মাঝে মাঝে স্পার্সলি কিছু গ্রাসল্যান্ড আমরা দেখতে পারবো। একটা ট্রানজিশনাল জোন বিটুইন হিউমিড অ্যান্ড এরিড রিজিয়নের মধ্যে আমরা দেখতে পারবো এই সব জায়গার ক্ষেত্রে। সাবট্রপিক্যাল ডেজার্ট, বি কি জোড়া হলো? ডাব্লিউ জোড়া হলো। ডাব্লিউ মানে হচ্ছে গিয়ে এরিড রিজিয়ন, কিন্তু ট্রপিক্স এর মধ্যেও যে ডেজার্ট রিজিয়ন থাকে সেটা কিন্তু বি, ডাব্লিউ আর এইচ। এইচ মানে আগেও বলেছি 80 ডিগ্রি থেকে বেশি সেন্টিগ্রেড মানে তাপমাত্রা, তাই এখানে রয়েছে। রেনফল যেহেতু এটা ডেজার্ট ক্লাইমেট বা এরিড ক্লাইমেট, বি গ্রুপের রেনফল কিন্তু 25 সেন্টিমিটার কম হবে। এটা তো আমরা আগেও জেনেছি, আমরা তো জানতাম যে মরু অঞ্চলের যে উষ্ণতা সেটা সবসময় বেশি থাকে, দৈনিক তাপমাত্রার প্রসার বেশি, বাৎসরিক তাপমাত্রার প্রসার বেশি, আর রেনফলের পরিমাণ অবশ্যই 25 সেন্টিমিটারের থেকে কম। তাই এখানে রয়েছে, আলাদা কিছু নয়। কি ধরনের প্লান্ট থাকবে? জেরোফাইটিক প্লান্ট থাকবে, কাঁটাযুক্ত ক্যাকটাস টাইপের যে প্লান্ট গুলি হয় সেগুলো থাকবে এখানে, তাই এখানে বলা হয়েছে, আর কিছুই না। দেখো এক্সট্রিমলি হাই সামার টেম্পারেচার 58 ডিগ্রি সেন্টিগ্রেড চলে যায়। আমাদের যে রাজস্থানের যে বিকানেরের যে তাপমাত্রা দেখো কত পরিমাণে বেড়ে যাচ্ছে গরমকালে, গ্রীষ্মকালে ওয়ার্মেস্ট মান্থের তাপমাত্রা 50 ডিগ্রিকে ক্রস করে যাচ্ছে, তাহলে সেটার কথা এখানে বলা হয়েছে। চলে আসুক মিড ল্যাটিটিউড স্টেপ রিজিয়নে।
এই যে ড্রাই ক্লাইমেট তার সঙ্গে কি যোগ করা হলো এবার এস, মানে সেই স্টেপ, এস ইকুয়ালস টু স্টেপ ছিল, সেমি এরিড রিজিয়ন ছিল, এবং তার সঙ্গে কি যুক্ত হলো, তার সঙ্গে যুক্ত হচ্ছে কি কে, কে মানেই হচ্ছে কি তাপমাত্রা কত 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। দেখো এই তাপমাত্রার ক্ষেত্রে আমরা যদি দেখতে পারবো যে এইখানে তো বলা হয়েছে কি যে টেম্পারেচার কোল্ড উইন্টারের মতন রয়েছে বা হট সামার রয়েছে। এই ল্যাটিচিউড গুলো কিন্তু এখানে লেখা রয়েছে, ল্যাটিচিউডাল রেঞ্জ এগুলো সবকটা। আর এই যে ধরো কে, কে মানে কি, কে হচ্ছে গিয়ে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের হচ্ছে গিয়ে কম থাকবে, তাহলে এটা এমন একটা মিড ল্যাটিচিউডাল স্টেপ জায়গা যার কোল্ড উইন্টার্স রয়েছে আর হট সামার্স রয়েছে। রেইনফল লো টু মডারেট হবে, এটা তো অনেকটা উঁচু জায়গা, মানে সেই ক্ষেত্রে উঁচু জায়গা বলতে অক্ষাংশ নিরিখে, সেই ক্ষেত্রে ডেজার্ট রিজিয়নের যে, অর্থাৎ এই অক্ষাংশে অবস্থিত ডেজার্ট রিজিয়নের যে রেনফল তার থেকে এই সেমি এরিড রিজিয়নের রেনফল এই মিড ল্যাটিচিউডের ক্ষেত্রে কিন্তু একটু হলেও বেশি। পরেরটায় চলে আসি, দেখো BWK, তার মানে কি ড্রাই ক্লাইমেটের ডাব্লিউ, ড্রাই ক্লাইমেটের ডাব্লিউ মানে আমি আগেও বলেছি ক্যাপিটাল ডাব্লিউ মানে হলো গিয়ে এরিড রিজিয়ন, তাহলে এটা হচ্ছে মিড ল্যাটিচিউড, মিড ল্যাটিচিউডের এরিড রিজিয়ন বা মিড ল্যাটিচিউডাল ডেজার্ট রিজিয়ন। ক্লিয়ার হচ্ছে? টেম্পারেচার আরো বেশি, দেখো ভেরি লো অ্যান্ড ভেরিয়েবল রেইনফল এখানে রয়েছে, ব্যারেন ল্যান্ডস্কেপ দেখতে পাবে, লার্জ টেম্পারেট রেঞ্জ দেখতে পাবে, তাহলে এই ধরনের বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো জিরোফাইটিক প্লান। তাহলে কি দাঁড়াচ্ছে BSH মানে সাবট্রপিক্যাল স্টেপ, BWH সাবট্রপিক্যাল ডেজার্ট, মিড ল্যাটিচিউডাল স্টেপ BSK, আর মিড ল্যাটিচিউডের ডেজার্ট অর্থাৎ কি না BWK। ল্যাটিচিউড গুলোকে ফলো করো, দেখবে মেলাও, ইজি। ঠিক আছে, নেক্সট আমরা আসবো হচ্ছে কি গ্রুপ সি, যেখানে আমরা পড়বো ওয়ার্ম টেম্পারেট সম্পর্কে, অর্থাৎ উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু। এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখব সি এর সঙ্গে আমরা যোগ করেছি কাকে না ডাব্লিউ কে আর এ কে। ডাব্লিউ কি ছিল আর এ কি ছিল এটা আমাদের মাথায় রাখতে হবে। ডাব্লিউ মানে হচ্ছে কি আমাদের ড্রাই উইন্টার ছিল, আর স্মল এ হচ্ছে কি এমন এরিয়া যার ওয়ার্মেস্ট মান্থের টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। তাহলে এটাই ক্যারেক্টারিস্টিক্স একটা প্রেসিপিটেশনের। আর একটা ইয়ের এখানে হচ্ছে কি হট সামার অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স থাকবে, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। আর এই যে ডাব্লিউ মানে তো আমরা জানি ড্রাই উইন্টার, অর্থাৎ উইন্টারে কোনো রেইনফলই নেই। কি ধরনের কনসেন্ট্রেটেড ইন সামার, অনেকটা মনসুন টাইপের মতন এখানে রেইনফল হবে। ঠিক আছে, 22 ডিগ্রি থেকে টেম্পারেচার বেশি, এ আছে যেহেতু। তাহলে এটা কার মতন, এটা হচ্ছে কি AW ক্লাইমেটের মতন, যে ট্রপিক্যাল সাভানার মতন আর কি, বাট উইথ ওয়ার্মার উইন্টার্স অ্যান্ড সামার রেইনফল ডমিনেটস। এখানে ডাব্লিউ আছে, ড্রাই উইন্টার মানে উইন্টারে কিন্তু কোনো রেইনফল নেই, উইন্টার সিজনটা হচ্ছে কি শুষ্ক। এরপর হচ্ছে কি CS, সি তো আমরা জানি, এসটা আমাদের বুঝতে হবে। এস কি বলো, এস আমরা দেখেছিলাম যে ক্যাপিটাল স্মল এস মানে হচ্ছে গিয়ে ড্রাই সামার। তাহলে বলো তো দেখি কোন জলবায়ু যার সামারটা ড্রাই? উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু বা মেডিটেরিয়ান টাইপ অফ ক্লাইমেট। দেখো রয়েছে এখানে লেখা, সিএস মানে মেডিটেরিয়ান বেসিন, সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া, সেন্ট্রাল চিলি, সাউথ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট অস্ট্রেলিয়া। ঠিক আছে, ড্রাই সামার আর মাইল্ড রেইনি উইন্টার্স। ঠিক আছে, এই জলবায়ু অঞ্চল ফলের জলবায়ু অঞ্চল, প্রচুর পরিমাণে ফল এখানে উৎপাদিত হয়, হর্টিকালচারের জায়গা, খুব গুরুত্বপূর্ণ জলবায়ু। হলিউড ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে, একে আমরা জলবায়ুগত মরুদ্যান বলতে পারি। তা সিএস হচ্ছে গিয়ে সেই জলবায়ুগত মরুদ্যান বা ভূমধ্যসাগরীয় জলবায়ু। এবার চলে আসি CFA। দেখো এফ এ, স্মল এফ মানে পড়েছিলাম কি সারা বছর ধরে মোটামুটি রেইনফল হচ্ছে, রেইনফল কোনো ড্রাই ব্যাপারটা থাকছে না। আর এ হচ্ছে কি পড়েছিলাম 22 ডিগ্রি থেকে টেম্পারেচার বেশি ওয়ার্মেস্ট মান্থে, যোগ করে যেটা পাবো সেটাই। দেখো ওয়ার্মেস্ট মান্থ সামার টেম্পারেচার 27 ডিগ্রি, 22 ডিগ্রি থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, এবার কোন কোন জায়গায় আছে সেটা দেখে নিচ্ছি আমরা এখানে। মূলত
সাদার্ন ইস্টার্ন চায়না, জাপান, নর্থ ইস্ট আর্জেন্টিনা, সাউথ ইস্ট অস্ট্রেলিয়া। ইস্টের দিকের কনসেন্ট্রেশনটা বেশি। হিউমিড সাবট্রপিক্যাল রিজিয়ন, নো ড্রাই সিজন অ্যান্ড মাইল্ড উইন্টার। নো ড্রাই সিজন কেন? কারণ এখানে এফ আছে। এফ মানে আমি বলেছিলাম প্রেসিপিটেশন থ্রু আউট দ্য ইয়ার। ঠিক আছে, আচ্ছা, ইয়ার অ্যারাউন্ড রেইনফল। মজাটা হচ্ছে কি, দেখো আমরা নিরক্ষীয় অঞ্চলও ইয়ার অ্যারাউন্ড রেইনফল পেয়েছি, আমরা এখানেও ইয়ার অ্যারাউন্ড রেইনফল বলছি, কিন্তু দেখো ওইখানে কত বেশি রেইনফল হয়। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে বছরে 200 থেকে 300 সেন্টিমিটার পর্যন্ত, মানে 200 to 300 সেন্টিমিটার পর্যন্ত রেইনফল হয়ে থাকে, কিন্তু এইখানে রেইনফলটা দেখো ইয়ার অ্যারাউন্ড হলেও 75 to 150 সেন্টিমিটারের মতন রেইনফলটা হয়ে থাকে। বুঝতে পেরেছ? আচ্ছা, কি ধরনের না, ফ্রন্টাল রেন, তারপর হচ্ছে কি স্মল ডেইলি রেঞ্জ অফ টেম্পারেচার, এইসব জায়গার বৈশিষ্ট্য, কারণ যেহেতু সারা বছর ধরে বৃষ্টিপাতটা হচ্ছে। এবার দেখো সিএফবি, মেরিন ওয়েস্ট কোস্ট। এর আগেরটা ছিল সব ইস্টের দিকে, এটা হচ্ছে সব হচ্ছে বেসিক্যালি ওয়েস্টের দিকে, ওয়েস্ট কোস্টের দিকে। সি আমার ওয়ার্ম টেম্পারেট, এফ ইয়ার অ্যারাউন্ড প্রেসিপিটেশন, বি স্মল বি হচ্ছে গিয়ে যেখানে ওয়ার্মেস্ট মান্থের বা উষ্ণতম মাসের যে টেম্পারেচার সেটা কিন্তু 22 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, এবং যেখানে আমরা পড়েছি যে অন্ততপক্ষে 4টে মাসের টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, সেটা হচ্ছে গিয়ে বি। তাহলে দেখো এখানে কি বলছে, সামার টেম্পারেচার 15 থেকে 20 ডিগ্রি, 22 ডিগ্রি নিচে রয়েছে। উইন্টার টেম্পারেচার 4 থেকে 10 ডিগ্রি। তার মানে উইন্টারের মাসগুলোকে ছেড়ে দিলে, যদি উইন্টারের ক্ষেত্রে 2 কি 3টে মাস হয়, তাহলে বাদ বাকি 4টে মাসের টেম্পারেচার কিন্তু মূলত 10 ডিগ্রির উপরে। ঠিক আছে না? রেইনফলটা দেখো, রেইনফলটা কিন্তু এখানে বেশি। কেন বেশি? কারণ এ তো কোস্টের দিকে রয়েছে। কোস্টে তো আমরা জানি যে সমুদ্র বায়ু আর স্থলবায়ু একটা অদ্ভুত মেলবন্ধনের মাধ্যমে, একটা পিরিয়ডিক উইন্ডে চলাচলের মাধ্যমে অ্যাফেক্টেড রিজিয়ন সেটা। সেখানে তো আমরা জানি যে একটা মডারেট টাইপ অফ ক্লাইমেট থাকে, কিন্তু তাই এখানে রেইনফলের পরিমাণটা কিন্তু বেশি। মডারেট টাইপ অফ টেম্পারেট রেইনফল হয়ে থাকে, ওরোগ্রাফিক রেইনফলও কিন্তু হবে যদি সেখানে কোনো পাহাড় থাকে। ঠিক আছে, এই হলো গিয়ে মূলত সি ক্লাইমেট সম্পর্কে আলোচনা। এবার আমরা আসবো হচ্ছে কি ডি ক্লাইমেট, যেটা হচ্ছে কি কোল্ড স্নো ফরেস্ট ক্লাইমেট। তার সঙ্গে কিছু ওয়ার্ড যুক্ত হচ্ছে। কি কি? কোড হচ্ছে কি ডিএফ। এফ আবারও বলছি, এফ মানে প্রেসিপিটেশন থ্রু আউট দ্য ইয়ার, নো ড্রাই সিজন। তাহলে এমন একটা জায়গা যেখানে প্রেসিপিটেশন হচ্ছে থ্রু আউট, কি ধরনের প্রেসিপিটেশন গো? এটা অবশ্যই পোলার রিজিয়ন, তো একটু মানে স্নো ফরেস্টের কথা বলছে, তাহলে সেখানে কিন্তু সলিড প্রেসিপিটেশনের ব্যাপারটা কিন্তু বেশি। রেইনফলের কথা কিন্তু সবসময় মাথায় রাখলে চলবে না, প্রেসিপিটেশন প্রচুর ধরনের হতে পারে। প্রেসিপিটেশন থ্রু আউট দ্য ইয়ার, শর্ট ফ্রস্ট ফ্রি সিজন, র্যাপিড অ্যান্ড আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জেস হবে, লং কোল্ড স্নো উইন্টার্স, লার্জ অ্যানুয়াল টেম্পারেচার রেঞ্জ। ঠিক আছে, নর্দার্ন ইউরোপ, পার্টস অফ রাশিয়া, কানাডার ক্ষেত্রে আমরা এই ধরনের জলবায়ু দেখতে পারবো, বা ডিএফ কোডের জলবায়ু দেখতে পারবো। এরপরে আসা হচ্ছে কি ডিডব্লিউ, ডি কোল্ড স্নো ফরেস্ট ক্লাইমেট, ডাব্লিউ মানে ড্রাই উইন্টার। তার মানে উইন্টারটা কিন্তু প্রেসিপিটেশন মুক্ত, তাই না? নর্থ ইস্টার্ন এশিয়া, সাইবেরিয়া, মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার কথা ভাবলে কি কিসের কথা মনে পড়ে? মঙ্গোলিয়ান ডেজার্টের কথা মনে পড়ে না? কারণ শুষ্কতা একটা রয়েছে, ড্রাইনেস সেখানে কাজ করছে। এক্সট্রিমলি কোল্ড উইন্টার্স, sub-zero for up to 7 months, cooler summers, very dry in winter, summer precipitation also very low, দেখো 12 to 15 সেন্টিমিটার। সেই কারণের জন্য এখানে অ্যান্টিসাইক্লোনিক যে কন্ডিশন থাকে, আমি আমার আগের পার্টে পড়িয়েছিলাম অ্যাটমসফিয়ারে। আর এইখানে যেহেতু প্রেসিপিটেশনের পরিমাণটা অত্যন্ত কম, তাই এখানে ডেজার্ট ডেভেলপ করেছে। নেক্সট ই, পোলার ক্লাইমেটে চলে আসছে। দেখো ই এর ক্ষেত্রে কি আছে, ই এর সঙ্গে কে যোগ হয়েছে? টি। আর ই এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে এফ যোগ হয়েছে। টি আর এফ, স্মল টি নয় কিন্তু, ক্যাপিটাল টি আর ক্যাপিটাল এফ। কি পড়েছিলাম? টি যদি হয়
তাহলে যেটা আমার প্রেসিপিটেশনের যে পরিমাণটা হবে সেটা তুলনামূলকভাবে 0 ডিগ্রির উপরে থাকবে, ঠিক আছে, কিন্তু 10 ডিগ্রির মধ্যে থাকবে, সেটা হচ্ছে গিয়ে টি। আর এফ হলে গিয়ে পুরোটাই 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রির উপরে কোনো টেম্পারেচারই উঠবে না। ঠিক আছে, দেখা যাক মিলছে কিনা। কোস্টাল আর্কটিক, নর্দার্ন পার্টস অফ আলাস্কা, কানাডা, রাশিয়া, পার্টস অফ দি গ্রিনল্যান্ড। বুঝতেই পারছো বরফের চাদরে ঢাকা অঞ্চলগুলির কথা বলা হচ্ছে। সামার টেম্পারেচার স্লাইটলি অ্যাবভ 0 ডিগ্রি, যে বলেছিলাম 0 ডিগ্রি থেকে কি হবে না 10 ডিগ্রির মধ্যে থাকবে হচ্ছে গিয়ে ওয়ার্মেস্ট মান্থে যে টেম্পারেচার, সামার টেম্পারেচার। সাবসয়েল রিমেন ফ্রোজেন, পার্মাফ্রোস্ট অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছ সেখানে। লো প্রেসিপিটেশন, and the precipitation occur mainly or mostly in the summer season. কি ধরনের ভেজিটেশন হবে? মসেস, লিচেন্স, ডগ প্লান্টস, ভেরি শর্ট গ্রোয়িং সিজন, লং ডেলাইট আওয়ার্স, এই ধরনের বিষয় তুমি এই অঞ্চলে দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার হচ্ছে কি আইস ক্যাপ ক্লাইমেট। ইটি মানে হচ্ছে কি তুন্দ্রা, পোলার ক্লাইমেট ই, আর টি হচ্ছে কি যেটা আমি বললাম 10 ডিগ্রির ব্যাপারটা, 0 to 10 ডিগ্রি, তাহলে সেই রিজনটা হচ্ছে কেমন তুন্দ্রা ক্লাইমেট। আর আইস ক্যাপ ক্লাইমেট মানে আর একটু উচ্চ অক্ষাংশ দেখে গেলাম, এবং এখানে সামার টেম্পারেচারও 0 ডিগ্রির উপরে উঠবে না, তার তলাতেই থাকবে। টেম্পারেচার রিমেন বিলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইন সামার। এক্সট্রিমলি লো প্রেসিপিটেশন, ইন্টেরিয়ার অফ দি গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা, এই ধরনের কথা বলা হচ্ছে। তুন্দ্রা অঞ্চলে তুমি তাও মস লিচেন পেলে, এখানে কিছুই পাবে না, না আছে মস না আছে লিচেন। নো ভেজিটেশন, পার্মানেন্ট আইস অ্যান্ড স্নো কভার আর দেয়ার। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে ই ক্লাইমেট। এবার এই যে এতক্ষণ ধরে যা কিছু বললাম, দেখো আমি কিভাবে বলার চেষ্টা করেছি তোমাকে, তোমাদের কিন্তু সেভাবেই পড়তে হবে। প্রথম দুটো স্লাইড যখন আমি ক্লাইমেটিক রিজিয়নের ক্লাসিফিকেশন শুরু করেছিলাম, অর্থাৎ এ বি সি ডি ই আর নিচে ছোট্ট এইচ, মানে ক্যাপিটাল এইচ কিন্তু একটু আলাদা এটা ওটায়, আর স্মল লেটার্স এর পার্টগুলি এফ স্মল, এম স্মল, এস স্মল, ডাব্লিউ স্মল, তারপরে স্মল এ বি সি ডি, তারপরে হচ্ছে গিয়ে ক্যাপিটাল দুটো ওয়ার্ড ছিল, একটা হচ্ছে গিয়ে এস ছিল, একটা হচ্ছে গিয়ে ই ছিল, এইচ ছিল, কে ছিল স্মলে, আবার টি ছিল, তাই না, পোলার রিজিয়নের ক্ষেত্রে কে ছিল। ফলে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি তুমি যদি একটু মাথায় রাখো, তাদের ওই এক লাইনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এক লাইনের যে ইন্ডিকেটর যদি একটু মাথায় রাখো, তাহলে তুমি নিজের পছন্দ মতো জিনিসপত্রগুলোকে যদি জোড়ো আর কি, বা নিজের পছন্দ মতো বলতে তুমি যদি মেন ক্লাইমেটের সাথে তাদের সাথে খাপ খায় এরকম ধরনের কোনো কিছু জোড়ো, তাহলে সেইখান থেকে তুমি নিজেই তার ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারবে। আমি তো যেভাবে বললাম তোমাদেরকে সেটা এইভাবেই পড়তে হবে, এটাই হচ্ছে কি একেবারে সহজতম উপায়। ক্লাস 12 এর জন্য মূলত এই ধরনের বিষয়গুলি এইভাবে পড়লেই হবে। এই ক্লাসিফিকেশন কিন্তু আরো অনেক জটিল আকার ধারণ করতে পারে। একটা দেখো চার্ট তোমাদের সামনে তুলে ধরেছি, কত ধরনের রয়েছে, তাই না, প্রচুর প্রচুর হতে পারে, প্রচুর ভাবে এটি নিজেকে বিস্তারিত করেছে। কিন্তু আমাদের ক্লাস 12 এর জন্য, 4th সেমিস্টারের জন্য আমরা ওটুখানি পড়বো। তোমরা যদি পরবর্তীকালে জিওগ্রাফি নিয়ে অনার্স নাও পরবর্তীকালে, তখন তোমরা এর আরো বর্ধিত রূপটি দেখতে পাবে। আপাতত এটুখানি তুমি দেখতে পাচ্ছ। নেক্সট আমি আসবো আমার এই যে কোপেনের ক্লাসিফিকেশন, দেখো সেই ওয়ার্ল্ড কোপেনের ভিত্তিতে কিভাবে তাকে ডিমার্কেট করা হয়েছে। একটা ওয়ার্ল্ডের ম্যাপের ডিমার্কেশন রয়েছে, ইকুয়েটোরিয়াল, এরিড, ওয়ার্ম টেম্পারেট, স্নো, পোলার। রিলেট করতে পারছো তো? সেইগুলি কিন্তু দেখো এখানে রয়েছে। তোমরা জুম করে ভিডিওটি দেখার সময় পজ করে দেখতে পারো। আবার এটা হলো কি আমার ইন্ডিয়ার প্রেক্ষিতে সেই বিভাগগুলি, ঠিক আছে, এটাও তোমরা কিন্তু দেখতে পারো। জুম করে নিও ভিডিওটা এবং পজ করে জুম করে তুমি মেলাতে পারবে। যখন দেখবে মিলে যাচ্ছে তখন পড়ার আনন্দটাই বেড়ে যাবে, দ্বিগুণ হবে। আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ। এই যে একটা অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য, তা যদি আমি দেখি যে ব্যাপক আকারে তার মধ্যে পরিবর্তন এসছে, অন্ততপক্ষে যে তার কত ডিকেড ধরে
ওভার ডিকেড যদি আমি দেখতে পাই যে ব্যাপক আকারে একটা পরিবর্তন এসছে সেই ধরনের নিয়ন্ত্রকগুলির বা সেই ধরনের জলবায়ুগত উপাদানগুলির, যা কিনা ওই অঞ্চলের সামগ্রিক জলবায়ুর চিত্রকেই বদলে নিচ্ছে, তখন তাকে আমরা বলবো যে না, সেই অঞ্চলের জলবায়ুটি কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে। এবার এই যে জলবায়ু চেঞ্জের আমাদের কারণ পড়তে হবে আর এভিডেন্স সম্পর্কে আমাদের জানতে হবে আমাদের সিলেবাস অনুযায়ী। জলবায়ু চেঞ্জের বা পরিবর্তনের কারণগুলোকে মূলত দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে কি ন্যাচারাল কজ, একটা হচ্ছে কি ম্যানমেড কজ। ন্যাচারাল কজকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি এক্সট্রা টেরিস্ট্রিয়াল কজ আর একটা হচ্ছে কি টেরিস্ট্রিয়াল কজ। এক্সট্রা টেরিস্ট্রিয়াল কজ সেটা কিনা অরিজিনেটিং ফ্রম আউটসাইড অফ দি আর্থ অ্যাটমসফিয়ার আমরা বলতে পারি, আর টেরিস্ট্রিয়াল কজ হচ্ছে গিয়ে অরিজিনেটিং ফ্রম উইদিন দি আর্থ। এবার ম্যানমেড কজ এটা পুরোপুরি অ্যানথ্রোপোজেনিক কজ, এটা আমাদের জন্য হয়েছে। ঠিক আছে। তো এই প্রত্যেকটা কজ সম্পর্কে আমরা পরের স্লাইড গুলোতে আলোচনা করছি এক এক করে, বোঝার চেষ্টা করবে, খুব ইন্টারেস্টিং বিষয় এটা। দেখো প্রথমটা বলা হচ্ছে কি অ্যাঙ্গুলার চেঞ্জ অফ দি আর্থ অ্যাক্সিস অবলিকুইটি। আমরা তো জানি যে আমাদের পৃথিবী একটি কাল্পনিক উলম্ব রেখার সাপেক্ষে 23 ডিগ্রি 23.5 ডিগ্রি কোণ আমরা বলি, তো অ্যাকচুয়ালি হচ্ছে কি 23 ডিগ্রি 26 মিনিট 54.9 সেকেন্ড এই কোণে হেলে রয়েছে। কিন্তু এই যে হেলে থাকা যে অ্যাক্সিসটা, এটা কিন্তু মূলত 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে পারে, এবং সেই ফ্ল্যাকচুয়েশনটা মূলত 41,000 বছর অন্তর অন্তর হয়। যদি দেখা যায় যে এই 25 ডিগ্রির দিকে প্রায় হেলে গেছে, তখন শীতের প্রাবল্য গ্রীষ্মের প্রাবল্য দুটোই বেড়ে যাবে, অর্থাৎ চরম শীত চরম গরম। আর যদি সেই যে টিল্টনেসটা সেটা যদি 22 ডিগ্রির কাছাকাছি হয়, তাহলে কিন্তু তীব্রতা কমবে, অর্থাৎ তীব্রতার পরিমাণ কমবে এবং শীতও তীব্র হবে না, গ্রীষ্ম তীব্র হবে না, অর্থাৎ মৃদু শীত আর মৃদু গ্রীষ্মকাল আমরা মূলত দেখতে পাবো। দেখো এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছ যে অ্যাক্সিসটা নড়ছে, অর্থাৎ এটা সেই যে 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে কিন্তু একটুখানি ঘোরাফেরা করবে। ঠিক আছে। তার প্রেক্ষিতে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হয়। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে, এইখানে আমরা দেখব যে এই যে ভেরিয়েশন অফ আর্থ অরবিট, আমরা তো জানি যে যে কক্ষপথটি রয়েছে পৃথিবীর সেটি হচ্ছে কি উপবৃত্তাকার। সেই উপবৃত্তাকার কক্ষপথ কি সবসময় উপবৃত্তাকার থাকে? না, প্রায় বৃত্তাকার থেকে উপবৃত্তাকারের মধ্যে সে ঘোরাফেরা করছে। অর্থাৎ কখনো কখনো কক্ষপথটি প্রায় বৃত্তাকার, কখনো কখনো কক্ষপথটি অত্যাধিক উপবৃত্তাকার। যদি প্রায় বৃত্তাকার হয় তাহলে সেই ক্ষেত্রে 0.014% তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আর যদি উপবৃত্তাকার হয়ে এক্সট্রিম উপবৃত্তাকার হয়ে যায়, এক্সট্রিম ডিম্বাকৃতি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু 0.17% তাপমাত্রা কিন্তু হ্রাস পাবে। এই সাইকেলটা কিন্তু ঘুরতে সময় লাগে প্রায় 1 লক্ষ বছর থেকে 1,10,000 বছর। দেখো এখানে আর্থ ঘুরছে, এই যে দেখো নীল লাইনটা দেখতে পাচ্ছ, এটা দেখো প্রায় বৃত্তাকার থেকে আস্তে আস্তে এক্সট্রিম বৃত্তাকার পর্যন্ত। ঠিক আছে, ব্যাপারটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি বলা যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে কি প্রিসেশন অফ পেরিহিলিয়ন। আচ্ছা, ফেরিলিয়ান কি একটু আমাদের মাথায় মাথায় ভাবতে হবে। এই উপবৃত্তাকার কক্ষপথে যখন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, তখন এমন একটা অবস্থা আসে যখন সূর্যের সাথে পৃথিবীর দূরত্ব থাকে হচ্ছে গিয়ে মিনিমাম, যাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অনুসুর বা পেরিহিলিয়ন। আর এমন একটা অবস্থায় আসে যখন সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব
ম্যাক্সিমাম, যাকে আমরা বলবো হচ্ছে অপসূর বা অ্যাফিহিলিয়ান। এ দিয়ে আমরা অ্যাওয়ে যদি ভাবি তাহলে আমাদের গোলাবে না। ফেরিলিয়ান হয় কখন না আমরা জানি, ফেরিলিয়ান হয় হচ্ছে গিয়ে 3rd জানুয়ারি, অর্থাৎ অনুসুর হয় 3rd জানুয়ারিতে। আর অ্যাফিলিয়ান কখন হয় অর্থাৎ অপসূর কখন হয় 4 জুলাই। এইবার আরেকটু ডিটেলে যদি যাই, আরেকটু গভীরে যদি যাই, দেখো 3rd জানুয়ারি উত্তর গোলার্ধে হচ্ছে গিয়ে শীতকাল, আর তখন দক্ষিণ গোলার্ধে থাকে হচ্ছে গিয়ে গ্রীষ্মকাল। সূর্যের খুব কাছে রয়েছে পৃথিবী, এমন অবস্থায় উত্তর গোলার্ধে শীতকাল, তাই শীতের তীব্রতা কিন্তু খুব একটা বেশি হয় না, আরামদায়ক একটা শীত। কিন্তু সেই অবস্থায় দক্ষিণ গোলার্ধে কি কাল আছে? গ্রীষ্মকাল। তখন পৃথিবী সূর্যের খুব কাছে, যার ফলে তাদের কিন্তু গ্রীষ্মের তীব্রতা কিন্তু অনেকটা বেশি থাকে। এবার আমি আসবো হচ্ছে কি অ্যাফিলিয়ানে, সূর্য পৃথিবী দূরত্ব সর্বাধিক। এই সময় আমাদের উত্তর গোলার্ধ অর্থাৎ 4 জুলাই আমাদের এখানে থাকবে হচ্ছে কি গ্রীষ্মকাল, দূরত্ব বেশি, তাই আমাদের গ্রীষ্মকালটা কিন্তু অতটা তীব্রতাযুক্ত গ্রীষ্মকাল নয়। এই অবস্থায় পৃথিবীতে রয়েছে তখন দক্ষিণ গোলার্ধে কি কাল? শীতকাল, দূরত্ব সর্বাধিক, তাই দক্ষিণ গোলার্ধে শীতটাও তীব্র। তাই এই স্বাভাবিক কন্ডিশনে সবসময় আমরা জেনে এসছি যে দক্ষিণ গোলার্ধে কিন্তু শীত এবং গ্রীষ্মের তীব্রতা উত্তর গোলার্ধের শীত এবং গ্রীষ্মের তীব্রতা থেকে অনেক অনেক বেশি হয়। কিন্তু যদি এই যে অনুসুরের আপত চলন হয় তখন কি হবে? যদি সূর্য দক্ষিণতম বিন্দুতে একটু যদি সরে আসে, বাদিকে বা পাশে সরে আসে, তাহলে কিন্তু এই অনুসুর অবস্থানের একটা আপেক্ষিক পরিবর্তন আসবে, অর্থাৎ তখন ঠিক উল্টোটা হবে। অর্থাৎ তখন আমাদের উত্তর গোলার্ধ থাকবে হচ্ছে গিয়ে এক্সট্রিম কন্ডিশনের এবং দক্ষিণ গোলার্ধ থাকবে হচ্ছে গিয়ে মাইল্ড কন্ডিশনে। অর্থাৎ উত্তর গোলার্ধে তখন গ্রীষ্মের আর শীতের তীব্রতা বৃদ্ধি পাবে আর দক্ষিণ গোলার্ধে কমে যাবে। এই ঘটনাটা ঘটবে মূলত বলা যায় 21 বছরের মধ্যে। এবার দেখো এই যে একটা আর্থ এভাবে ঘোরে, ঠিক আছে, এভাবে কন্টিনিউয়াসলি ঘুরছে, তাই না? এখন আমাদের যে মেরুর উপরে কোন নক্ষত্র আছে? উর্সা মাইনাসের একটা নক্ষত্র আছে এই কনস্টেলেশনে, তার নাম হচ্ছে কি পোলারিস আমরা বলি। সে হচ্ছে কি আমাদের বর্তমানে ধ্রুব তারা। কিন্তু এটা কি সবসময় ছিল? না, সবসময় ছিল না। ভেগা বলে একটা নক্ষত্র আছে যে কিনা লায়রা কনস্টেলেশনের একটা পার্ট, সে কিন্তু একসময় আমাদের ধ্রুব তারা ছিল, অর্থাৎ মেরুর উপরে সে অবস্থান করত। এখন সে নেই, কিন্তু পরবর্তীকালে সে আবার হয়। কেন না, এই যে একটা ওবেল লাইক যে রোটেট করছে পৃথিবী, টলমল করে যে ঘুরছে, তার ফলে কিন্তু এই ব্যাপারটা চেঞ্জেসটা আসে। এটাকে আমরা বলবো হচ্ছে কি ফেরিলিয়ানের যখন চেঞ্জেস হয় তখন তাকে আমরা বলবো যে প্রিসেশন অফ ফেরিলিয়ান। অর্থাৎ দেখো এখানে জানুয়ারি মাসে হয়েছে ফেরিলিয়ান, জুন মাসে রয়েছে হচ্ছে গিয়ে অ্যাফিলিয়ানের কথা বলা হচ্ছে। কিন্তু দেখো এরকম হতে পারে যখন জুলাই মাস হবে, এটা যখন জুলাই মাসে হচ্ছে কি আমাদের ফেরিলিয়ান হবে আর জানুয়ারি মাসে হচ্ছে কি অ্যাফিলিয়ান হবে। অর্থাৎ পুরো চরিত্রটাই উল্টে যাবে। তীব্রতা শীত গ্রীষ্মের উত্তর গোলার্ধে বাড়বে, দক্ষিণ গোলার্ধে শীত গ্রীষ্মের তীব্রতা কমবে, সেখানে মৃদু শীতকাল, মৃদু গ্রীষ্মকাল বা আরামদায়ক পরিস্থিতি তৈরি হবে। চলে আসছি পরের ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে কি ভেরিয়েশন অফ সোলার এনার্জি। দেখো এই যে সূর্যের গায়ে যে বিন্দু 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 কালো 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 স্পট, এগুলোকে আমরা বলি হচ্ছে কি সৌর কলঙ্ক। কেন কালো? কারণ উজ্জ্বল নয়। কেন উজ্জ্বল নয়? কারণ এটা সূর্যের অন্যতম শীতল অঞ্চল। কেন তৈরি হচ্ছে? সৌর ঝড়ের জন্য তৈরি হচ্ছে। যত পরিমাণ এই সানস্পটের পরিমাণ বা সৌরকলঙ্কের পরিমাণ বাড়বে, তত পৃথিবী পৃষ্ঠের উপরে সৌরধ্রুবকের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যত এই সৌরকলঙ্কের পরিমাণ কম থাকবে, তত কিন্তু আমাদের পৃথিবীর উপরে যে তাপ আসে সেই তাপের পরিমাণটাও কিন্তু তত কমবে। বুঝতে পারা গেল? সৌরকলঙ্ক কিন্তু
সৌরঝড় থেকে তৈরি হয়। তাই বিকিরণের পরিমাণটা কিন্তু প্রচন্ড পরিমাণে বেরিয়ে যায়, রেডিয়েশনের পরিমাণটা বেড়ে যায়, ফলে তাপ বেশি কিন্তু আমাদের পৃথিবীতে আসে। এই চক্রটা কিন্তু 11 বছর অন্তর অন্তর হতে পারে। দেখো এখানে দেখাচ্ছি যে এটা হচ্ছে কি সোলার ম্যাক্সিমাম, অর্থাৎ আ লার্জ নাম্বার অফ সানস্পট অ্যাট দি মিড ল্যাটিটিউড, সূর্যের। আর এখানে দেখো এটা হচ্ছে কি সোলার মিনিমাম, যেখানে ইকুয়েটোরিয়াল রিজিয়ন, সূর্যের ইকুয়েটোরিয়াল রিজিয়ন বা মাঝখানে খুব কম সানস্পট দেখতে পাওয়া যাচ্ছে বা থাকছে না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এগুলো কিনা 4 সংখ্যা দিয়ে নোটিফাই করা হয়, যারা কিনা এখনো পর্যন্ত সক্রিয়, যে সমস্ত সানস্পট গুলি সক্রিয়। সানস্পট, আবারও বলছি, এটা হচ্ছে কি সূর্যের সবচেয়ে কম তাপমাত্রা যুক্ত অঞ্চল। একটা সানস্পট যেটা তৈরি হয়েছে সেটা পরবর্তীকালে থাকতেও পারে, নাও থাকতে পারে। চান্সেস থাকে যে সে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আবার নতুন জায়গায় তৈরি হচ্ছে। যাই হোক না কেন, মাথায় রেখো যে সানস্পটের বা সৌরকলঙ্কের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে সৌর ধ্রুবকের পরিমাণ বাড়বে, পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। এইবার ওই যা কিছু কারণগুলো পড়লাম সেগুলোকে এক ঝলকে দেখে নিচ্ছি বছরের নিরিখে। অ্যানুলার চেঞ্জ অফ অ্যাক্সিস বা অ্যাক্সিয়াল টিল্ট বা অবলিকিউটি, সেটা হচ্ছে কি তোমার 41 বছর অন্তর অন্তর। ইসেন্ট্রিসিটি অফ দি আর্থ অ্যাক্সিস, সেটা হচ্ছে গিয়ে 1 লক্ষ বছর বা 1,10,000 বছরের। প্রিসেশন অফ দি ফেরিলিয়ান, সেটা হবে কোন কোন বইতে দেখবে 21, কোন বইতে 26, কোন বইতে দেখবে যে 11,000 মিলে আর কি 22, এরকম টাইপের একটা হতে পারে। সোলার সাইকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেটি 11 বছর অন্তর অন্তর মূলত হয়ে থাকে। তার একটা ছোট্ট চার্ট বোঝার সুবিধার জন্য এখানে আমি করে দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে টেরিস্ট্রিয়াল ক্রসেস। দেখো, ভলক্যানিক ইরাপশন যখন পৃথিবী জন্মলগ্নের পরে অত্যাধিক পরিমাণে হয়েছিল, তখন ভলকানিক ইরাপশন জাত যে সমস্ত ধূলিকণা, ভস্মকণা তারা অ্যাটমসফিয়ারের মধ্যে জমেছিল, তার ফলে CO2 পরিমাণ কিন্তু অনেকটা পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এবং সেই ক্ষেত্রে কি হলো, প্রচুর পরিমাণে ঘনীভবন, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, তাপমাত্রা কমলো। এই ধরনের পরিস্থিতি কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল কিন্তু প্লে করেছে। কন্টিনেন্টাল ড্রিফট, আমরা জানি যে আমাদের কন্টিনেন্টগুলি আমরা পড়েছিলাম আমাদের 3rd সেমে, যে এটা ড্রিফট করেছে। আজকে যে যেখানে আছে সে সেখানে অতীতে ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে এসেছে, কেউ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে গেছে। তাহলে এই যে মুভ করেছে, তাহলে সে এক একটা অক্ষাংশ পেরিয়ে গেছে, ফলে তার মধ্যে একাধিক অক্ষাংশ জাত জলবায়ুর কিছু ছাপ আমরা দেখতেই পাবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই যে ধরো প্লেট মুভমেন্টটা, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকতে পারে। টারশিয়ারি যুগে আমাদের স্থলভাগের উচ্চতা কিন্তু অনেকটা বেশি ছিল, যার ফলে তখন কিন্তু শৈত্যের পরিমাণ অনেকটা বেশি ছিল। ধরো এই রকি আন্দিজ পর্বতগুলি যখন তৈরি হলো, তখন কিন্তু তাপমাত্রা, এই গিরিজনী আন্দোলনের পরে কিন্তু তাপমাত্রা কিন্তু বিকিরণ করতে করতে তাপমাত্রা কিন্তু অনেকটা পরিমাণে কমেও গেল। বড় বড় পর্বতগুলি প্রাচীরের মতন অবস্থান করলো, যা একটা অঞ্চলকে অপর অঞ্চল থেকে আগত শীতল বায়ু থেকে রক্ষা করলো। এর ফলেও কিন্তু ক্লাইমেট চেঞ্জটা ত্বরান্বিত হলো কোনো কোনো অঞ্চলের ক্ষেত্রে। সি লেভেল ফ্ল্যাকচুয়েশন, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সি লেভেল যখন ফ্ল্যাকচুয়েট করে, তখন যদি সি লেভেল নিচের দিকে নেমে যায়, তাহলে ভূপৃষ্ঠের উত্থান হয়, সেই ক্ষেত্রে তার চিহ্ন পাওয়া যায়। আবার সি লেভেল কখনো কখনো উঠে যাচ্ছে, তখন ভূপৃষ্ঠ নিমজ্জিত হচ্ছে, সেই জলের কার্যকলাপও আমরা কোস্টালের এরিয়ার মধ্যে পাবো। ফলে খুব ইজিলি সেগুলোকে নিয়ে যদি চর্চা করা যায় বা অনুসন্ধান করা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাইমেটটা চেঞ্জ হয়েছে। ক্লাইমেট চেঞ্জ কিন্তু সি লেভেল ফ্ল্যাকচুয়েশনের জন্য কিন্তু হতে পারে। ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং যখন বেশি হয়, তখন বরফ গলে যায়, বরফ গলে গেলে সমুদ্র, মানে বরফ গলা জল সমুদ্রে গিয়ে মিশে জলের উচ্চতাকে বাড়িয়ে দেয়। আবার জলের উচ্চতাকে কমিয়ে দেবে কখন, যখন শৈত্য যুগ আসবে আর কি। মাউন্টেন বিল্ডিং বা আর্থকোয়েকের কথা তো আমি কিছুক্ষণ আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তাহলে এই বিষয়গুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের টেরিস্ট্রিয়াল কজ। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে কি ম্যানমেড কজ বা অ্যানথ্রোপোজেনিক্যাল কজ। এটা আমরা সবাই জানি যে আমরা তো খুব বিচ্ছিরিভাবে আমাদের আচরণ করছি এই নেচারের জন্য, এবং
কন্টিনিউয়াসলি তাকে কি করছি না, তাকে কন্টিনিউয়াসলি ইউজ করছি এবং তাকে পলিউট করছি, গাছ কেটে ফেলছি, বিপুল পরিমাণে আরবানাইজেশন হয়ে যাচ্ছে চারিদিকে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কৃষি প্রসারণের জন্য জঙ্গল কেটে পরিষ্কার করে দিচ্ছি। তাহলে এই এত কিছু যে কুকীর্তিগুলো করছি তার জন্য কিন্তু ক্লাইমেটের উপরে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে, সর্বোপরি গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেটাই আলটিমেটলি আমাদেরকে বিপন্নতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় দিক। আশা করি এই পয়েন্টগুলি তোমরা নিজেরাই ভালো করে বুঝতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল ভেহিকুলার এমিশন, বুঝতেই পারছো, কারখানাজাত ধোঁয়া, যানবাহনজাত ধোঁয়া সমস্যা তৈরি করছে। এগ্রিকালচার থেকেও তো প্রচুর ধরনের গ্রিন হাউস গ্যাস বেরিয়ে আসে, মিথেন তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো তো আমাদের পলিউট করছেই এনভায়রনমেন্টকে, এবং যার বৃহত্তর একটা লক্ষণ হবে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, আচ্ছা এবার আসে হচ্ছে কি এভিডেন্সেস অফ ক্লাইমেটিক চেঞ্জ, অ্যাডভান্সেস অ্যান্ড রিট্রিটস অফ গ্লেশিয়ার। Glacier respond directly to the climate change. During the cold periods, they advance. During the warm periods, they retreat. Cold periods যখন হিমযুগ চলে তখন গ্লেশিয়ার অগ্রসর হয়, বৃহৎ এলাকা জুড়ে এসে ছড়িয়ে পড়ছে, তার বিস্তার ঘটছে। খুব স্বাভাবিক অর্থে যখন ওয়ার্ম পিরিয়ড চলে গলতে শুরু করে, রিট্রিট করে ফেলে। কিন্তু ও যখন বিস্তার লাভ করেছিল তখন গ্লেশিয়ারের বিস্তার লাভের ফলে যে ধরনের ইরোশনাল ল্যান্ডফর্ম, ডিপোজিশনাল ল্যান্ডফর্ম হয় তার সব কটা ছাপ কিন্তু তৎকালীন ল্যান্ডফর্মের উপরে সে কিন্তু আরামসে সুন্দর পটে আঁকা চিত্রের মতন কিন্তু বলে গিয়েছে। তুমি সেগুলোকে যদি দেখো, যদি কোনো অঞ্চলে গিয়ে আজকে হিমদ্রোণী দেখতে পাও, হ্যাঁ, কোনো অঞ্চলে গিয়ে যদি তুমি একটা রসে মতন ভূমিরূপ দেখতে পাও, তাহলে বুঝতে পারবে এটা কিন্তু গ্লেশিয়ারের অবস্থানের জন্য একসময় হয়েছিল। সেটাই কিন্তু এখানে দেখা যাবে। অর্থাৎ সেটাকে দেখলে বুঝতে পারবো যে এই অঞ্চলটা একসময় হিমবাহ অধ্যুষিত অঞ্চল ছিল। চেঞ্জেস ইন সি লেভেল, ক্লাস 10 আমরা পড়েছিলাম লোহাচড়া, নিউমুর আইল্যান্ডের কথা। তারা কি সমুদ্রের তলায় নিমজ্জিত হয়ে গেছে? একসময় তো ছিল, তাই না? কেন নিমজ্জিত হলো? কারণ রাইজ ইন সি লেভেল। কেন রাইজ ইন সি লেভেল হলো? কারণ গ্লেশিয়াল মেল্টিং হয়ে গ্লেশিয়াল রিট্রিট করলো, গ্লেশিয়ালের জল গিয়ে সমুদ্রে গিয়ে মিশলো, সমুদ্রের জল বৃদ্ধি পেল এবং সমুদ্রের জল গ্রাস করলো এই ধরনের নানান দ্বীপকে। জলজ্যান্ত উদাহরণ আমাদের নিউমুর আইল্যান্ড, লোহাচড়া আইল্যান্ড, তাই না? এই যে বিষয়গুলি আমাদের বুঝতে হবে। সেডিমেন্ট ডিপোজিটস, আফ্রিকা আমেরিকার এরকম প্রচুর জায়গায় আমরা কিছু লবণের গুহা দেখতে পাবো এবং সেই সঙ্গে ওই অঞ্চলে কিন্তু ট্রপিক্যাল ক্লাইমেটে থাকলে যে ধরনের পলি বা সেডিমেন্টেশন হওয়ার কথা সেটাও দেখতে পাবো। তাহলে একই অঞ্চলে দুটো ভিন্ন চরিত্র কেন আসবে? তার মানে নিশ্চয়ই সেই অঞ্চলটি কখনো না কখনো এমন একটা জায়গায় ছিল যখন এই ধরনের পলি তার মধ্যে সঞ্চিত হয়েছে। যে স্ট্রাকচারগুলি, বেডিং প্লেনগুলিকে যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জের এভিডেন্স হিসাবে একটা গুরুত্বপূর্ণ প্রমাণকে প্রতিষ্ঠিত করতে পারবো। নেক্সট হচ্ছে কি ফসিল অ্যানালিসিস। ধরো নেদারল্যান্ডে হিপোপোটেমাসের জীবাশ্ম পাওয়া গেছে। হিপোপোটেমাস বা জলহস্তি তো নেদারল্যান্ডে থাকার কথা নয়। আমাদের রাজস্থানের যে জয়সলমেরের যে ফসিল পার্ক রয়েছে সেখানে দেবদারু গাছের ফসিল পাওয়া গেছে। আরে বাবা, সে তো একটা ডেজার্ট রিজিয়ন, সেখানে কি করে একটা দেবদারু গাছ সে ফসিল আসবে? তো চারটিখানি কথা নয়। তার মানে আজকে যে ডেজার্ট সে একসময় ডেজার্ট ছিল না, সেখানে এমন পরিবেশ ছিল যেই পরিবেশে দেবদারু গাছ জন্ম নিতে পারত। আচ্ছা, তোমরা তো পড়েছিলে যে এই মহাদেশীয় সঞ্চালনের ক্ষেত্রে পৃথিবীর মধ্য অক্ষাংশ জুড়ে কয়লার সঞ্চয় বা কয়লার ভান্ডার পাওয়া গেছে। কি করে হলো? মধ্য অক্ষাংশে তো নিরক্ষীয় উদ্ভিদ জন্মায় না, তাহলে কোত্থেকে এলো এই কয়লা? আমরা তো জানি যে নিরক্ষীয় উদ্ভিদের তারা মাটির মধ্যে চাপ পড়ে তাদের দেহস্থিত যে কার্বন, সেই কার্বন সমৃদ্ধ যে অর্গানিক সেডিমেন্টারি রক ফর্ম করে, সেটাই হচ্ছে কি কয়লা। তাহলে মধ্য অক্ষাংশে কোথা থেকে এলো আমাদের সেই এভারগ্রিন ফরেস্ট? তার মানে নিশ্চয়ই সে অঞ্চলটা কোনো না কোনো সময় সেই নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত ছিল। ক্লাইমেটিক চেঞ্জের একটা খুব বড় বিষয়, একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি। ওটা দিয়ে আজকে আমি আমার পড়াটা শেষ করব। একটু ভালো করে বোঝো, একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখো।
তার আগে কতগুলো জিনিস তোমাদের সামনে একটুখানি দেখিয়ে দিই। দেখো এখানে একটা কলম্বিয়া গ্লেশিয়াল রিট্রিট দেখাচ্ছে। দেখো 1884 থেকে 2011 সাল পর্যন্ত। 1884 কোথায় ছিল, 2011 সালে কোথায় এগিয়ে চলে গেল? এই সাদা অংশটাকে খেয়াল করো, এটা ছিল এখানে, চলে যাচ্ছে এখানে। তার মানে কি গ্লেশিয়াল রিট্রিট করছে, অর্থাৎ হিমবাহ পিছিয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য হচ্ছে। এবার দেখো টেম্পারেচার বাড়ছে, বরফ গলছে, বরফ গলা জল সমুদ্রে পড়ছে, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ল্যান্ড নিমজ্জিত হচ্ছে। আবার শৈত অঞ্চল যখন, অর্থাৎ যখন টেম্পারেচার কম, তখন জলের তল নেমে যাচ্ছে, ভূপৃষ্ঠ অনাবৃত হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স। এখানটা ভালো করে দেখো, এটা হচ্ছে কি 2021 সালের সি লেভেল, এটা 1993 সালের সি লেভেল। মানে সমুদ্রের জল এখানটা করেছিল, এখন স্পষ্ট হচ্ছে না, যেটা 10 সেন্টিমিটার লেখা আছে। মানে 1993 থেকে 2022 পর্যন্ত সালের ব্যবধানে 10 সেন্টিমিটার জলতল বৃদ্ধি পেয়েছে। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স চেঞ্জ ইন সি লেভেলস এর ক্ষেত্রে। এইবার আসি সেই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং, আমার তো ভীষণ ইন্টারেস্টিং লাগে বিষয়টা, ডেনড্রোক্রোনোলজি। কি জিনিস? এটা এমন একটা সায়েন্সের পার্ট যেখানে একটা গাছের আমি এজ নির্ধারণ করতে পারবো কি দেখে না, গাছের যে গ্রোথের যে বর্ষ বলয়, অর্থাৎ অ্যানুয়াল রিংকে দেখে, এবং সেটাকে যদি আমি দেখি তাহলে সেখান থেকে আমি গাছের বয়স নির্ধারণ করতে পারবো, গাছটি অতীত হিস্ট্রি, অর্থাৎ গাছটি কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত জানতে পারবো, বর্তমানে সেটা জানতে পারবো। এবার কি করে ব্যাপারটাকে দেখানো হয়? ধরো আমরা জানি যে ধরো খুব ভালো হয় টেম্পারেট রিজিয়নের গাছ যদি হয়, কারণ টেম্পারেট রিজিয়নের যে গ্রোথ সেটা বৃষ্টি পেলেই হবে। কোন সময়টা হচ্ছে বলতো? ঠিক বৃষ্টি পেলে ঠিক নয়, টেম্পারেট রিজিয়নের যে গাছের গ্রোথটি যখন বরফাবৃত অবস্থা কেটে যাচ্ছে তখন কিন্তু সরলবর্গীয় গাছগুলি আস্তে আস্তে বাড়ে, অর্থাৎ শীত শেষে বসন্তে বাড়ে। ঠিক আছে? তা বসন্তে যখন সে বাড়তে শুরু করে, আর্লি গ্রোথটার ক্ষেত্রে এই যে রিংগুলি সেগুলি কিন্তু এই ধরনের লাইট হয়, বুঝতে পেরেছো? এবং যখন আস্তে আস্তে সামার আসে তখন কিন্তু রিংগুলি হয়ে যায় ডার্ক। তার মানে এরকম একটা পোর্শন, অর্থাৎ আমি একটুখানি বলি, এই একটা পোর্শন ধরো, হ্যাঁ ধরো এই একটা লাইট পোর্শন, এই যে পোর্শন এটা হচ্ছে গিয়ে আর্লি ইয়ার গ্রোথ, আর এই যে পোর্শনটা ডার্ক কালারে সেটা হচ্ছে গিয়ে লেট ইয়ার গ্রোথ। ঠিক আছে? এই দুটো গ্রোথ, এই লাইট আর ডার্ক পার্ট মিলিয়ে কিন্তু 1 বছরের গ্রোথ বোঝা যায়। তা তুমি যদি এই রিংগুলোকে কাউন্ট করো তাহলে বুঝতে পারবে যে গাছটা কতদিনের পুরনো গাছ। তার মানে সবচেয়ে ওল্ডেস্ট পোর্শন হচ্ছে কি এই মিডিলটা, এইটা। সবচেয়ে ইয়াংগেস্ট পোর্শন হচ্ছে কি এই পোর্শনটা, সেটা হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট, আর এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট। এবার এখানে আরো মজা আছে। কিরকম মজা আছে? যদি দেখা যায় রিংগুলি খুব ন্যারো, সরু, তখন বুঝতে হবে যে সেটি একটা ড্রাই সিজনের ব্যাপার। আর যদি দেখা যায় রিংগুলি কি হচ্ছে বেশ চওড়া, বুঝতে হবে thicker rings mean heavy rains or snow allowed for more growth of that particular year. তাহলে শুধুমাত্র রিং গুনে গুনে আমি গাছের বয়স নির্ধারণ করতে পারবো তা নয়, রিংগুলির উইথ দেখে কতটা চওড়া তা দেখে বুঝতে পারবো যে কোন সিজন পেরিয়ে পেরিয়েও এসছে, এই যে ওর গ্রোথ, সেই গ্রোথের সাক্ষী কোন কোন সিজন। কোনো সময় আর্দ্রতা যুক্ত জলবায়ু, কোনো সময় শুষ্ক জলবায়ুর মধ্যে দিয়ে এসে গেছে। খুব ইজিলি তাহলে এখান থেকে আমি ব্যাপারটা সম্পর্কে কিন্তু জানতে পারবো বা বুঝতে পারবো। অর্থাৎ এগুলোকে নিয়ে চর্চা করে অনুসন্ধান করে আমি আলটিমেটলি কি বুঝতে পারছি, একটা কয়েকশো বছরের পুরনো যদি গাছ থাকে সেখান থেকে সেই ক্লাইমেটিক যে প্রোফাইলটা আমি কিন্তু বের করে ফেলতে পারবো।
ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়, গুরুত্বপূর্ণ এভিডেন্সও বটে। ফলে এটা কিন্তু আমাদের একটা অন্যতম ইন্টারেস্টের জায়গা, ক্লাইমেট চেঞ্জকে জানার উপায় বলা যেতে পারে। সবশেষে এটাই বলবো যে কোপেন ক্লাসিফিকেশন করতে গেলে তোমাকে ওই ইন্ডিকেটরের সামান্য যে বৈশিষ্ট্য, এক লাইনের যে বৈশিষ্ট্য, এটা মাথায় রাখতে হবে, তবেই তুমি পারবে। কোপেন ক্লাসিফিকেশন যদি গোটাটাও পরীক্ষায় না আসে, তাহলে হয়তো ছোট ছোট করে সাব যে পার্টগুলি আছে, বিশেষ করে বি, সি, এ আর ই এর আর ডি এর যেই ছোট ছোট পার্টগুলোর কথা আমি বললাম, সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স, সেগুলোর মধ্যে পার্থক্য কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর এখান থেকে ধরো বলে দিল যে টেরিস্ট্রিয়াল কজেস অফ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আলোচনা করো, এক্সট্রা টেরিস্ট্রিয়াল কজেস অফ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আলোচনা করো, 5 নম্বরের এরকম করে বলতে পারে, এভিডেন্স অফ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে বলতে পারে। এই পার্টটা অপেক্ষাকৃত অনেক অনেক সোজা এবং খুব স্কোরিংও বটে। তোমরা ভালো করে পড়ো, জেনে বুঝে পড়ো, লজিক্যালি পড়ো, বোঝার চেষ্টা করে পড়ো, দেখবে পরীক্ষা ভালো হবে। অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে, ধন্যবাদ।